আচ্ছা, দেখেন এখানে রিলে কাজটা কি সেটা ফার্স্ট আপনাদের দেখতে হবে। রিলের দুই ধরনের কাজ আছে। রিলের দেখেন এই প্যারাটায় আপনাদের সেই কথাগুলো বাচ্চাগুলো বলা আছে। রিলের যে প্রধান কাজটা প্রিন্সিপাল ফাংশন, এটা কি, যে অ্যাভয়েড দ্য ড্যামেজ কজড বাই শর্ট সার্কিট এবং টেক কেয়ার অফ দ্য অ্যাবনর্মাল অপারেটিং কন্ডিশন। মানে হচ্ছে কোনো যদি ফল্ট হয় বা শর্ট সার্কিট ফল্ট হয় বা লাইটনিং হয়, যে কোনো ধরনের ফল্ট হয়, তাহলে সেই ফল্টটাকে ক্লিয়ার করে ফেলা, এটা হচ্ছে রিলের প্রধান কাজ। আর দেখেন যে সেকেন্ডারি ফাংশন কি, সেকেন্ডারি ফাংশন বলতে বোঝানো হচ্ছে রিলের গৌণ কাজ। মুখ্য কাজ হচ্ছে আপনার ফলটাকে ক্লিয়ার করা, আর গৌণ কাজ যেটা সেকেন্ডারি কাজ সেটা হচ্ছে ফলটা কোথায় হচ্ছে তার লোকেশনটা আইডেন্টিফাই করা, এবং ফলটা কী টাইপের ফল্ট, ফলটা কি শর্ট সার্কিট ফল্ট নাকি ওভারলোড ফল্ট না কী ধরনের ফল্ট সেটা বোঝা। তাহলে রিলের দুই ধরনের কাজ এখানে আপনারা এটা একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরে দেখেন রিলের দুই টাইপের রিলে দেখানো হয়েছে এখানে, প্রাইমারি রিলে এবং ব্যাকআপ রিলে। প্রাইমারি রিলে হচ্ছে যেখানে ফল্ট হয়েছে সেখানে যে রিলেগুলো অপারেট করে সেই লোকেশনের রিলেগুলোকে বলা হয় প্রাইমারি রিলে। কোনো কারণে যদি এই চিত্রটায় আসি আমি, এই চিত্রটায় দেখেন কে স্থানে একটা ফল্ট হয়েছে, লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়েছে, এখানে একটা রিলে আছে R3 রিলে, এবং এটা হচ্ছে এর আন্ডারের ব্রেকারগুলো। R3 রিলেটা কে জায়গাটার ফল্ট হলে R3 রিলেটা অপারেট করবে। তাহলে কে ফল্টের জন্য R3 রিলেটা হচ্ছে প্রাইমারি রিলে। কোনো কারণে প্রাইমারি রিলে যদি কাজ না করে, ফাংশন না করে, তখন হচ্ছে এর পরে যে রিলেটা থাকবে সেটা কাজ করবে, এটা হচ্ছে R2 রিলে, সেটা কাজ করবে তখন। আচ্ছা, ওকে, এটা হলো প্রাইমারি রিলে এবং ব্যাকআপ রিলের একটা ব্যাপার। তারপর আরেকটা দেখেন, এটা লাস্ট ক্লাসে দেখানো হয়েছে যে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ওভারল্যাপিং জোন। জোন আগে বুঝাই আসি আমি। জোন বোঝানোর জন্য এখানে কিছু আপনাদের ফিগার দেখতে হবে। দেখেন এখানে জোন তিনটা, দেখেন এখানে বাম দিকে একটা, মাঝখানে একটা এবং ডান দিকে একটা। এখন দেখেন যে P1-এ যদি ফল্ট হয়, P1 জোনের আন্ডারে, মানে P1 ফল্ট হয়েছে এই জোনটার আন্ডারে যে যে রিলে আছে সেগুলো জাস্ট অপারেট করবে। তাহলে P1 ফল্ট হলে এখানে কি কি রিলে আছে বলেন তো? A আছে, B আছে এবং C আছে। D আর E কি জোনের মধ্যে পড়ে? পড়ে না, কিন্তু পড়ে না। তাহলে P1 ফল্ট হলে ABC রিলে কাজ করবে। তাহলে আমরা এই এতটুকু অংশকে আমরা সেপারেট করে ফেলতে পারি। কিন্তু আমাদের এই যে এই দিকের যে লাইনটা সেটার কি ফল্ট যদি হয় তাকে কি ক্লিয়ার করতে পারি আমরা? পারি না। কিন্তু দেখেন এই যে P2 যদি ফল্ট হয়, P2টা একটা কমন জায়গার মধ্যে আছে না, মাঝখানের জোনটা এবং ডান পাশের জোনটা, এই দুইটার একটা কমন জায়গার মধ্যে P2 ফল্টটা হয়েছে না। তাহলে দুই জোনের মধ্যে যতগুলো রিলে আছে সব কাজ করবে। ABCDE পাঁচটা রিলেই অপারেট করে এই পুরো অংশটাকে এই আপনার সোর্স থেকে পৃথক করে ফেলবে। তার মাধ্যমে আপনার একটা বড় জায়গার প্রোটেকশন দিতে পারতেছেন না। যদি জোন চিন্তা করেন, স্থান চিন্তা করেন, বড় একটা স্থানের প্রোটেকশন দিতে পারতেছেন না আপনারা। আচ্ছা, এটা হলো ওভারল্যাপিং জোনের সুবিধা। এটাই এখানে দেখানো হয়েছে যে এটা দেখেন দুইটা জোন করা হয়েছে, দুইটা জোন করে একটা হচ্ছে এখানে ফল্ট হয়েছে। এই ফল্টের জন্য জাস্ট সি এবং এস এই দুইটা অপারেট করবে এবং আমাদের এই অংশটাকে প্রোটেকশন দিবে না। কারণ হচ্ছে এখানে কোনো দেখেন দুইটা কি ওভারল্যাপ করছে, দুইটা কিন্তু পৃথক পৃথক আছে। এই জন্য উপরের যে জোনটা সেটা অরক্ষিত থেকে যায়। তো এই ফলটা দেখেন, এই ফলটার চিত্রটা একটু ভুল আছে। এই যে যে লাল কালারটা দেখানো হয়েছে এই ফলটা হওয়ার কথা ছিল এই জায়গাটায়, এই যে এখান থেকে ফলটা শুরু হওয়ার কথা ছিল। এই যে লাল কালারের যে ফলটা সেটা এখানে ফলটা আর কি। এই জায়গায় যদি ফল্ট হয় তাহলে একটা ওভারল্যাপিং জোনে পড়তেছে না, সে দুইটা জোনের আন্ডারে সে পড়তেছে। সো এই যে রিলেটা বা ব্রেকারটা আছে একেও সে ট্রিপ করবে, সি এবং এস এই দুইটাকেও ট্রিপ করে দিবে। সো এই পুরো জায়গাটার সে প্রোটেকশন দিচ্ছে না। এটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ওভারল্যাপিং জোন। যদি ওভারল্যাপ করা না থাকে তাহলে শুধু সে এই যেতটুকু পোর্শনের মধ্যে ফল্ট হয় সেটা প্রোটেকশন দিবে, যদি ওভারল্যাপ করা থাকে পুরোটার প্রোটেকশন দিবে সে। ওভারল্যাপটা একটা জায়গার ভিত্তিতে করা হয়, যে হচ্ছে আপনার এটা আপনার ডিস্টেন্স রিলে যদি আপনি ইউজ করেন, সে যতটুকু জায়গার ডিস্টেন্স কভার করবে সেই, হ্যাঁ, রিলেটারই ফিচার দেওয়া হয় যে সে
এত লেন্থ থেকে এত লেন্থের মধ্যে অপারেট করবে, এটা এত লেন্থ থেকে এতটুকু লেন্থের মধ্যে অপারেট করবে। এবং এই বিশেষ ধরনের একটা রিলে আছে, তার নাম হলো ডিস্টেন্স রিলে। ডিস্টেন্স রিলের মাধ্যমে এই কাজটা করা হয়। আচ্ছা, এখন একটু আগে যে বললাম যে প্রাইমারি রিলে কোনো কারণে যদি কাজ না করে তখন ব্যাকআপ রিলে কাজ করে। প্রাইমারি রিলে নষ্ট মানে কাজ না করার এখানে 5টা কারণ দিছে। সেটা হচ্ছে দেখেন যে কারেন্ট আর ভোল্টেজ সাপ্লাই টু দ্য রিলে, রিলের মধ্যে একটা সিটি এবং পিটি কানেকশন আসে না, আপনারা তো দেখছেন তাই না? সিটিটা ওভার কারেন্ট শো করে আর পিটিটা ওভার ভোল্টেজ শো করে। কোনো কারণে যদি সিটি এবং পিটির সমস্যা ঘটে তখন সে ওভার কারেন্ট এবং ওভার ভোল্টেজটা রিলেকে সাপ্লাই দিতে পারতেছে না, তখন তো ফল্ট বুঝতে পারবে না রিলেটা, প্রাইমারি রিলেটা, তাই না? তখন হচ্ছে ব্যাকআপ রিলেটা কাজ করবে। সো এই যে কারেন্ট অর ভোল্টেজ সাপ্লাই টু দ্য রিলেস, অথবা সিটি এবং পিটির সাপ্লাইটা রিলেতে যদি না আসে তখন হচ্ছে আপনার প্রাইমারি রিলেটা কাজ নাও করতে পারে। ডিসি ট্রিপিং ভোল্টেজ অফ দ্য রিলে সাপ্লাই, ভোল্টেজ সাপ্লাই, এটা আপনাদের এটা মনে আছে যে ওই যে অ্যাবনর্মাল কন্ডিশন, আচ্ছা আমি দেখিয়ে দিই, আগের স্লাইডটাতে ছিল। দেখেন এই কানেকশনটা দেখেন, এই যে মাত্র যেটা বললাম এটা হচ্ছে সেই রিলেটা, রিলের সিটি এবং পিটির কানেকশনটা এসে এই রিলেতে আপনার কানেক্ট হচ্ছে। এই সিটি এবং পিটির মধ্যে সমস্যা হলে রিলেটা কাজ করবে না। এরপরে দেখেন ওই যে এইখানে 2 নম্বর পয়েন্ট আপনারা দেখছেন ডিসি ট্রিপিং ভোল্টেজ সাপ্লাই। এই যে দেখেন এই রিলেটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট, যদি সিটি থেকে ওভার কারেন্ট সেন্স করে, পিটি থেকে ওভার ভোল্টেজ সেন্স করে, তখন সে ক্লোজ হয়ে যায়। তখন দেখেন এই সার্কিটটা একটা ক্লোজ সার্কিট হিসেবে কাজ করে না? এতক্ষণ কিন্তু ব্রেক ছিল, এখন সে ক্লোজ হয়ে গেল। তখন হবে কি, এই ব্যাটারির থ্রুতে এই ট্রিপ কয়েলটাকে সে চার্জ করবে, এবং এই ট্রিপ কয়েলটা সার্কিট ব্রেকারের যদি কোনো মুভিং পার্ট থাকে, যেমন হচ্ছে কোনো মোটর থাকে, সার্কিট ব্রেকারকে কাজ করানোর জন্য যদি কোনো মোটর থাকে, যেমন ওই SF6 গ্যাস সার্কিট ব্রেকারে SF6টা ফ্লো করার জন্য নিচে থেকে একটা পিস্টনকে ধাক্কা দিতে হয় উপরে, সেই মোটরটাকে কাজ করাইতে হয়। এই ট্রিপ কয়েলটা হচ্ছে সেই কয়েলটা যেটা হচ্ছে ওই সার্কিট ব্রেকারের কোনো যদি মুভিং পোর্শন থাকে সেটাকে এনার্জাইজ করে। সো এই রিলেটা যখন ক্লোজ হয়ে যাবে তখন এই ব্যাটারির থ্রুতে এই ট্রিপ কয়েলটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়, এটার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে সার্কিট ব্রেকারকে যদি কোনো অপারেশন দিতে হয় সে করায়। সো এই ব্যাটারিটা যদি কোনো কারণে ডাউন হয়ে থাকে, কাজ না করে, তখন কি ব্রেকারটা ট্রিপ করবে বা কাজ করবে? করবে না কিন্তু। সো সেকেন্ডটা হচ্ছে সেই ডিসি ট্রিপিং ভোল্টেজ সাপ্লাইয়ে যদি কোনো সমস্যা থাকে। 3 দেখেন প্রোটেক্টিভ রিলে। রিলেটার যেহেতু এটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট এবং ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করে, রিলের নিজেরও কোনো সমস্যা ক্রিয়েট হইতে পারে, রিলেটাই কাজ না করতে পারে। এই যে সিটিপিটি সিগন্যাল দিল, নর্মালি ওপেন থেকে ক্লোজ হলো না, তখন হচ্ছে রিলেটা নিজেরই সমস্যা হতে পারে। এটা হচ্ছে এই 3 নাম্বারটা, প্রোটেক্টিভ রিলেরই যদি কোনো সমস্যা থাকে। 4 এবং 5 এরা বোঝাচ্ছে যে ব্রেকারের মেকানিজমে অথবা সার্কিট ব্রেকারে এই যে এই ট্রিপ কয়েলটায় যদি কোনো প্রবলেম থাকে অথবা সার্কিট ব্রেকারটায় যদি কোনো প্রবলেম থাকে তখন তো ট্রিপ নর্মালিই করবে না। সো এই 5টা কারণে এই রিলেটা অপারেট করতে না পারে, তখন হচ্ছে আমাদের ব্যাকআপ রিলের মানে ব্যাকআপ রিলের ধারণাটা তখন আমাদের গ্রো করে, যে তখন আমাদের ব্যাকআপ রিলেটা কাজ করবে। সেটাই হলো প্রাইমারি রিলেইং এবং ব্যাকআপ রিলেইংয়ের ব্যাপার। তাহলে এখানে আপনার এই যে টুক লেকচার থেকে আপনার কী কী কোশ্চেন এখানে পাবেন বলেন তো? একটা হচ্ছে ওভারল্যাপিং জোনের সুবিধা, তারপর হচ্ছে ব্যাকআপ রিলেটা কেন ইউজ হয়, প্রাইমারি রিলে যখন কাজ না করে তখন ব্যাকআপ রিলেটা কাজ করে, প্রাইমারি রিলে কাজ না করার কারণগুলো কি, সেটা হচ্ছে এই 5টা কারণ। এরপরে রিলের নিজস্ব যে 2টা আপনার ওয়ার্কিং প্রিন্সিপাল, একটা হচ্ছে ফল্টটাকে ক্লিয়ার করা, আর একটা হচ্ছে ফল্টটার লোকেশন আইডেন্টিফাই করা, কোথায় ফল্ট হয়েছে এবং ফল্টটা কী টাইপের ফল্ট সেটা দেখা। এটা আপনারা এতটুকুর মধ্যে দেখতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন যে ওই যে ওভারল্যাপিং জোন, এটা একটা আপনার চিত্র হিসেবে আসতে পারে যে P2 জায়গায় একটা ফল্ট হলো, কোশ্চেনে থাকতে পারে কোন কোন রিলেটা কাজ করবে, বা এই যে এখানে ব্রেকার দিয়ে বোঝাচ্ছে কোন কোন ব্রেকারটা কাজ করবে। সো P2 ফল্টের জন্য আপনারা লিখবেন ABCDE, এই 5টা ব্রেকার কাজ করবে, তাই না? তেমনিভাবে আরেকটা চিত্রে যাই আমি, এখন আপনারাই কোশ্চেন অ্যান্সার দেন। P1-এ ফল্ট হলো, এখানে কোন কোন রিলে ব্রেকার কাজ করবে বলেন তো? আসুন। হ্যাঁ, P1-এ ফল্ট হলো,
এইচে আসতেছেন কেন? এইচ কই? এইচ তো নাই এখানে, শুধু এ আর এফ কাজ করবে। ঠিক আছে, গুড। কারণ কি দেখেন, এই জোনটা কি এর কোনো ওভারল্যাপের মধ্যে হয়েছে? ফলটা কিন্তু একা একটা সেপারেট পোর্শন হয়েছে, কোনো ওভারল্যাপ হয়েছে? যে ফলটা যেখানে হয়েছে সেখানে কিন্তু ওর কোনো ওভারল্যাপ হয় নাই। তো P2 ফলটা এবার দেখেন, P2 ফলটা কি কোনো ওভারল্যাপের মধ্যে হয়েছে? না কেন বলতেছেন? দেখেন এখানে একটা আছে জোন, এখানে আরেকটা জোন আছে, দুইটার কমন জায়গা এতটুকু না? কমন জায়গার মধ্যে ফলটা হয়েছে না? তাহলে ওভারল্যাপিং জোনে ফলটা হয়েছে না? তখন কি কি ব্রেকার ট্রিপ করবে বলেন? শুধু সি, CDE জি, বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, ওকে। তাহলে এরকম একটা চিত্র থাকতে পারে, চিত্র থেকে বলা হইতে পারে কোন কোন ব্রেকার ট্রিপ করবে। তেমনিভাবে আমি এই যে এইচের যে ব্রেকারটা, এই জায়গায় যদি আমরা একটা ফল্ট ক্রিয়েট করে দিই, তাহলে কোথায় ট্রিপ করবে বলেন? কী কী ট্রিপ করবে বলেন এই জায়গাটায়? এখানে যদি কোনো একটা আমরা ফল্ট, বি কাজ করবে না? এই জোনের মধ্যে বি পড়তেছে না? এগুলো খেয়াল করতে হবে। এই দেখেন এই জোনের মধ্যে কিন্তু বিও, হ্যাঁ, জোনের মধ্যে যেটা আছে সেই জোন যে যে ব্রেকারকে কভার করবে সব ট্রিপ করে যাবে। এই দেখেন এখানে ফল্ট হয়েছে, এটা কমন না? এই জায়গাটা কমন না? এটা কমন জায়গা না? এই কমন জায়গাটা কোন কোন বৃত্তের মধ্যে আছে দেখেন, উপরটায় আছে, এটাই আছে, এর মধ্যে এফজি আছে, তাহলে এফজি কাজ করবে। এইচ আছে, এইচ কাজ করবে, এবং নিচে এটার মধ্যে কি আছে? বি আছে না? তাহলে বিও কাজ করবে না? বুঝে নাই? এই যে ওভারল্যাপ যে জায়গাটায় হয়েছে সেই জায়গাটা কোন কোন, হ্যাঁ P1 কি কোনো ওভারল্যাপের জায়গায় হয়েছে? না, কোনো ওভারল্যাপের জায়গায় কিন্তু হয়নি। সো এরকম একটা চিত্র দিয়ে কোনো আমি একটা জায়গায় ফল্ট দিয়ে দিতে পারি, আপনারা বলবেন যে কোন কোন ব্রেকার ট্রিপ করবে। বুঝে গেছে? এরকম কোশ্চেন আসতে পারে। হ্যাঁ বলেন। হ্যাঁ তখন কাজ করবে, তখন এই ব্রেকারগুলোর নাম দিয়ে দিতাম আমি, হ্যাঁ তখন এটা কাজ করবে। আচ্ছা, জি এখানে হলো আপনার জিসি কাজ করবে, হ্যাঁ জিসি কাজ করবে, এফএইচ কাজ করবে। আর আর কি কোনো ওভারল্যাপ হইতেছে এখানে? আর কোনো ওভারল্যাপ? এই যে এই ডট ডটটা, এটা যদি এটার মধ্য দিয়ে যায় তাহলে করবে, নাহলে করবে না। তাহলে জিসি এফএইচ কাজ করবে যদি আপনি যেটা বললেন জি এর পাশে যদি ফল্ট হয়। হ্যাঁ জিসি, হ্যাঁ জিসি এফএইচ এই চারটা কাজ করবে তখন। আচ্ছা আচ্ছা, ওকে। এখন দেখেন এই পড়াটুক যেটুকু আমি ডিসকাস করলাম এটা হলো লাস্ট ক্লাসের পড়া ছিল। এখন আমি আজকের ক্লাসে স্টার্ট করতেছি। দেখেন যে এটা একটা আপনাদের জেনারেল রিকোয়ারমেন্টস অফ প্রোটেক্টিভ রিলে। একটা রিলে অপারেট করার জন্য তার কি কি গুণাবলী থাকতে হবে সেটা হচ্ছে জেনারেল রিকোয়ারমেন্টস অফ প্রোটেক্টিভ রিলে। দেখেন এখানে চারটা কন্ডিশন আছে। একটা হচ্ছে সিলেক্টিভিটি অর ডিসক্রিমিনেশন। আপনারা সিলেক্টিভিটি, এটা বাংলা মিনিং কি বলেন তো? সিলেক্টিভিটি, নির্বাচন করা, ওই হয়েছে, ঠিক আছে, নির্বাচন করার একটা ক্ষমতা থাকতে হবে তার, তাই না? আর ডিসক্রিমিনেশন মানে কি? বৈষম্য, তাই না? তাহলে বৈষম্য করার একটা ক্ষমতা থাকতে হবে। তার মানে বোঝাচ্ছে এরা যে যেখানে ফল্ট হয়েছে সেই রিলেটা কাজ করবে, তার বাইরের কোনো রিলে কাজ করবে না। এই ঘটনাটাকে বলা হয় সিলেক্টিভিটি বা ডিসক্রিমিনেশন। আপনারা যদি এই চিত্রে আসেন, চিত্রে একটু দেখেন যে ধরেন F3 একটা জায়গায় ফল্ট হয়েছে, তাহলে কোন কোন রিলেটা অপারেট করবে বলেন তো? ব্রেকার, আসলে রিলে না, ব্রেকার A2 B2 অপারেট করবে, তাই না? এবং এটা যেহেতু এখানে দুইটা বাস দেখতেছেন না আপনারা, একটা এই যে এই জেনারেটরের জন্য এদিকে একটা গেছে, একটা এদিকে গেছে, এই যে এখানে দুইটা বাসে ভাগ হয়ে গেল না, উপরে একটা নিচে একটা। হ্যাঁ, সো এই যে আমাদের যদি এই পোর্শনে কোনো লোড থাকতো তাহলে দুইটা বাস, যেহেতু দুইটা বাস আবার এখানে কম্বাইন হয়ে গেছে, সো সম্মিলিতভাবে এখানে সে লোডটাকে সাপ্লাই দিত। F3 ফল্ট হওয়ার জন্য A2 B2কে আপনি যখন ব্রেকারটা অপারেট করাবেন, তার মানে কি এই নিচের এই পোর্শনটা সেপারেট হয়ে গেল না? তখন কি সে আর উপরে এখানে যোগ হচ্ছে উপরের সাথে সাথে? সো যদি মানে F3 জায়গায় ফল্ট হয়, সো A2 এবং B2ই যাদের জাস্ট
অপারেট করে এই জায়গাটুকুকে পৃথক করে ফেলে। কারণ হচ্ছে আমাদের ফল্টটা তো এই জায়গায়, আমাদের কি উপরের লাইনে কোনো ফল্ট আছে? উপরের লাইনে যদি কোনো একটা ব্রেকার ট্রিপ করে যায় তাহলে কি লোড তো সাপ্লাই দিতে পারবো না আমরা, তাই না? এই যে এই ঘটনাটা যে সিলেক্টিভিটি সিলেক্ট করে বা বৈষম্য করে যে কোথায় ফল্ট হয়েছে সেই জায়গাটুকুকেই জাস্ট আমরা পৃথক করে ফেলবো, সেই জায়গায় বলা হয় সিলেক্টিভিটি বা ডিসক্রিমিনেশন। আপনাদের এটা একটা যদি আসে এই চারটা দিয়েই বড় প্রশ্ন হিসেবে আসতে পারে যে রিকোয়ারমেন্ট অফ প্রোটেক্টিভ রিলেইং। এটা আপনারা ওই যে এক একটা পয়েন্ট দিবেন, ছবির পরেগুলো আছে, ছবি এভাবে দিবেন এবং ব্যাখ্যা করবেন যে কি হচ্ছে এখানে, সেটা এইভাবে ব্যাখ্যা করবেন। আচ্ছা, এরপরে আসেন যে স্পিড অফ অপারেশন কী। এটা তো কোনো বাংলা জিনিস। এটা স্পিড অফ অপারেশন মানে ফল্ট যেহেতু হয়েছে যত দ্রুত সম্ভব ফল্টটাকে ক্লিয়ার করতে হবে এবং এটাকে বলা হয় স্পিড অফ অপারেশন। এটা বোঝার কিছু নাই। বি নাম্বারটা, সিতে একটু বোঝার আছে, সেন্সিটিভিটি। সিতে আসেন আমি যাই, বি নাম্বার আমরা এই যে পড়লাম স্পিড অফ অপারেশন। আসতে পারে যে কোনো দুইটা দিয়ে একটা শর্ট দিয়েও আসতে পারে যে সিলেক্টিভিটি বলতে কী বুঝো, তারপর হচ্ছে সেন্সিটিভিটি কী বুঝো এটা বলো। আচ্ছা, সেন্সিটিভিটিটা হ্যাঁ ভালো জানা। আচ্ছা, সেন্সিটিভিটিটা আসেন এখন। সেন্সিটিভিটির বাংলা মিনিং কী বলেন তো? স্পর্শকাতর বা সেন্স করার ক্ষমতা, ইংলিশেই ভালো বোঝা যায় এটা, সেন্স করার ক্ষমতা। সো এখানে দেখেন যে এখানে সিনারিওটা কী দেখেন, এখানে দুইটা সোর্স দেখতে পারতেছেন বা জেনারেটর দেখতে পারতেছেন। দুইটা সোর্স, এখানে একটা বাস ক্রিয়েট হয়েছে এবং একটা বাসের মাধ্যমে সে সাপ্লাই দিচ্ছে। এইদিকে ধরেন একটা লোড আছে। সো F3 একটা ফল্ট হয়েছে। দুইটা, এটা উপরটাকে ধরেন G1, নিচেরটাকে ধরেন G2। G1 এবং G2 যখন দুইটাই অপারেট করবে তখন F3 এর মান যেটা হবে, যদি জাস্ট G1টা অপারেট করে এবং G2টা বন্ধ থাকে তখন F3 এর মানের মধ্যে একটা পার্থক্য হবে না ফল্ট কারেন্টের মানের মধ্যে? আগে দুইটা জেনারেটর মিলিয়ে একটা ফল্ট কারেন্টকে সাপ্লাই দিত, এখন জাস্ট একটা জেনারেটরই সেই ফল্টটাকে সাপ্লাই দিচ্ছে। তাহলে এই ফল্টটার মান একটু কমে আসবে না? দ্বিতীয় ফল্ট যেটা বললাম যে একটা জেনারেটরের মাধ্যমেই ফল্ট কারেন্টটা হচ্ছে, মানটা কমে আসবে না? হ্যাঁ। তাহলে এই যে আপনি ব্রেকারগুলোকে ডিজাইন করতেছেন, এই ব্রেকারগুলা যদি ধরেন যে দুইটা জেনারেটর একসাথে কাজ করার মধ্যে যে ফলটা হতো সেটা ধরেন একটা কারেন্টকে ট্রিপ করতো, সেটা হচ্ছে 100 অ্যাম্পিয়ার। এখন একটা জেনারেটর কাজ করার জন্য ফল্ট কারেন্টটার মান কমে আসতেছে 50 অ্যাম্পিয়ার, কিন্তু ফল্টটা তো ফল্ট কারেন্টই আছে, তাই না? এমন না যে ফল্টটা ক্লিয়ার হয়ে গেছে। সো আপনি A2 B2 ব্রেকারকে আপনি ডিজাইন করলেন 100 অ্যাম্পিয়ারে ট্রিপ করার জন্য, তাহলে কি সে 50 অ্যাম্পিয়ারে ট্রিপ করতে পারবে? পারবে না কিন্তু। সো রিলের মাধ্যমে, রিলের এমন এক রিকোয়ারমেন্ট থাকতে হবে, সে ব্রেকারকে ব্রেকারের মাধ্যমে সে সিটি যেহেতু আছে আমাদের কারেন্ট ট্রান্সফরমার, 100 অ্যাম্পিয়ারের জন্য যে ফল্টটা ক্রিয়েট হতো সে রিলেকে সেন্স করাবে 50 অ্যাম্পিয়ারের জন্য সেম কারেন্ট, সেখানে সেম ফল্ট সেখানে রয়ে গেছে। সো 100 অ্যাম্পিয়ারের জন্য যদি A2 B2 ট্রিপ করে, 50 একটা জেনারেটর অফ থেকে যদি জাস্ট G1 জেনারেটর কাজ করে 50 অ্যাম্পিয়ারের জন্য A2 B2 ট্রিপ করবে। এইটা হচ্ছে সেন্সিটিভিটি। এটা কি বোঝা গেল ব্যাপারটা? এবং এখানে সেন্সিটিভিটির একটা ফর্মুলা আছে, আপনারা একটু দেখে নিতে পারেন যে এই KS এটা হচ্ছে সেন্সিটিভিটি ফ্যাক্টর, আর I শর্ট সার্কিট মিডিয়াম কারেন্ট হচ্ছে এই যে কারেন্টের মান বললাম সেটা, IOP হচ্ছে স্মলেস্ট কারেন্ট, হচ্ছে 50 অ্যাম্পিয়ার যততে নেমে যায়। তাহলে আমরা যে মানে উদাহরণটা দিলাম, 100 অ্যাম্পিয়ার হচ্ছে দুইটা জেনারেটরের জন্য ট্রিপিং কারেন্ট, আর 50 অ্যাম্পিয়ার হচ্ছে একটা জেনারেটরের জন্য ট্রিপিং কারেন্ট, তখন KS এর মানটা হবে 2। বোঝা গেছে? এই যে এটা আপনারা এখানে দেখেই বুঝতে পারবেন যে I শর্ট সার্কিট মিডিয়াম এটা হলো 100 অ্যাম্পিয়ার, IOP এটা হলো স্মলেস্ট কারেন্ট, যেটা আপনারা যেই কারেন্টেও আপনারা ট্রিপ করাতে চান সেটা হচ্ছে 50 অ্যাম্পিয়ার, তাহলে KS হচ্ছে 2। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, 4 নাম্বারটা আসে, সেটা হলো ডিপেন্ডেবিলিটি। ডিপেন্ডেবিলিটি ইজ ওয়ান কাইন্ড অফ সেন্সিটিভিটি অথবা সিলেক্টিভিটি। ডিপেন্ডেবিলিটি দেখেন, এটা আপনারা যদি পড়েন তাহলে দেখতে পাবেন যে ডিপেন্ডেবিলিটি ইমপ্লাইজ দ্যাট দ্য প্রোটেকশন মাস্ট ফল্টলেসলি অপারেট ইন দ্য কেস অফ এ শর্ট সার্কিট উইথ দ্য প্রেসক্রাইব জোন অ্যান্ড মাস্ট নট অপারেট ইনকারেক্টলি আন্ডার দ্য কন্ডিশনস হুইচ ডু নট ইনক্লুড প্রভিশন অফ ইটস অপারেশন। তার মানে কি, এখানে যে জায়গায় ফল্ট হচ্ছে সেই জায়গার ব্রেকারগুলোকে ট্রিপ করতে হবে, এটা হচ্ছে ডিপেন্ডেবিলিটি। এবং ইনকারেক্টলি অন্য কোনো জোনে সে ট্রিপ করবে না ব্রেকারকে। সো এটা হচ্ছে, আমি কি বললাম, এটা ওয়ান কাইন্ড অফ সিলেক্টিভিটি
প্রথম যেটা পড়ছেন এ নাম্বারে সিলেক্টিভিটি বা এই ডিসক্রিমিনেশন, এটা এ এবং ডি এর ব্যাখ্যা আপনারা একই দিতে পারেন। আচ্ছা, এরপরে আসেন যে আমাদের টাইপস ক্লাসিফিকেশন অফ রিলেস। ক্লাসিফিকেশন অফ রিলেরে আপনারা দেখেন যে এখানে 3 টাইপের রিলে আছে। আমরা এখানে 1 নম্বরে ইলেকট্রোমেকানিক্যাল রিলে, 2 নম্বরে স্ট্যাটিক রিলে, 3 নম্বর হচ্ছে মাইক্রো প্রসেসর বেসড রিলে। এখানে আমরা 1 নম্বরটা নিয়ে আলোচনা করব। 1 নম্বর রিলেটা যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং এই আমাদের লেকচারে 2 এবং 3-এর আমাদের এখন আলোচনার বিষয়বস্তু না। ইলেকট্রোমেকানিক্যাল রিলেটা কিভাবে কাজ করে তার আমি একটা সিম্পল একটা ব্যাখ্যা আগে দিয়ে আসি। আচ্ছা, আপনারা যদি ক্লাসিফিকেশনটা লেখেন, এই ক্লাসিফিকেশনের আন্ডারে ইলেকট্রোমেকানিক্যাল রিলের আন্ডারে আবার 2 ধরনের রিলে আছে। দেখেন, ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সো আপনারা 3টা টাইপ রিলে দিয়ে এখানে অ্যারো দিয়ে এখানে আরও 2টা ভাগ করেন। এখানে ভাগ করে একটাই লেখেন হচ্ছে এই এ নাম্বারটা, ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন। তাহলে যখন পড়বেন আপনারা বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এ নাম্বারটা লেখেন এদিকে, আর এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, বি নাম্বারটা লেখেন এখানে। একটু লিখেন, না হলে যখন পড়বেন এখানে কিন্তু ওই ইয়াটা দেয়া নেই, যে ক্লাসিফিকেশনের একটা ট্রি ব্লক ডায়াগ্রামটা দেয়া নেই। এভাবে একটু লিখে নেন। আচ্ছা, তারপর এ এর আন্ডারে আবার আপনারা 2টা ভাগ করেন। এ মানে কি বলেন তো? এ এর নাম কি? ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলে না? এ এর আন্ডারে আপনারা 2টা রিলে লিখবেন। একটা হচ্ছে প্লাঞ্জার, PLUNGER, প্লাঞ্জার টাইপ রিলে। আর আরেকটাতে লিখবেন হিঞ্জ টাইপ রিলে, HINGE। তাহলে এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলের আরও 2টা ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন অফ রিলে এতটুকু আপনাদের থাকবে। হিঞ্জ, HINGE, হিঞ্জ। আমরা একটা রিলের প্রথমে ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখব, তারপরে আবার একটু ব্যাক করব। ওটা বুঝলে আপনাদের ইংলিশ লেখাগুলো পড়তে সুবিধা হবে। এটা লেখা হয়েছে? আচ্ছা, ওকে। তাহলে আমরা ইলেকট্রোমেকানিক্যাল রিলের আন্ডারের ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলের আন্ডারের এই প্লাঞ্জার টাইপ রিলেটা একটু দেখে আসি। এর যেগুলো স্কিপ করে যাচ্ছে সেগুলো আমি আসবো। এখানে দেখেন যে তাহলে এই 2টা রিলে, হিঞ্জ টাইপ রিলে বা হিঞ্জ অ্যাট্রাক্টিভ আর্মেচার টাইপ বা প্লাঞ্জার টাইপ রিলে, এই 2টা কার ক্লাসিফিকেশন বলেন তো? ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলে, এবং ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশনটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল রিলের আন্ডারে। সো এই যে দেখেন এখানে যে আপনারা কানেকশনটা দেখতে পারতেছেন, এখানে এই যে কয়েল একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রিলের সাথে সিটি যে কানেকশনটা ছিল, সেই সিটির সেকেন্ডারিটা হচ্ছে এই কয়েলটা। অথবা আমি যে চিত্রটা যদি আরেকবার যাই, দেখেন রিলেতে সিটি আসতেছে, এই সিটির সেকেন্ডারিটা যে এখানে এসে লাগলো, এটা হচ্ছে আমাদের সেই সিটির সেকেন্ডারি কয়েলটা। আর আপনারা জানেন যে সিটি সেকেন্ডারি আমাদের মেইন উদ্দেশ্যটা কি? সিটি ইনপুট করার, যে কারেন্টের ম্যাগনিটিউডটাকে কমায় দেওয়া, যেন অ্যামিটার সেই কারেন্টটা মাপতে পারে। এবং তাহলে এই যে টার্ন বা কয়েলের সংখ্যাটা বেশি হতে হবে সেকেন্ডারিতে, তাই না? কারণ এটা তো জানেন সবাই যে ভোল্টেজ
আর কারেন্টের সাথে টার্ন সংখ্যার রিলেশনটা সবাই জানেন না এটা? ভোল্টেজ হলো টার্ন সংখ্যা সমানুপাতিক আর কারেন্টটা হচ্ছে ব্যস্তানুপাতিক। টার্ন সংখ্যা যত বেশি হবে কারেন্টের মান তত কমবে। সো সিটি সেকেন্ডারিতে দেখেন এই কয়েলের টার্ন সংখ্যা অনেক বেশি দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন যে আমরা এই চিত্রে যাই আরেকবার। এখানে দেখেন এটা নর্মালি ওপেন কন্ট্যাক্ট আছে, এটা ক্লোজ হয়ে যাবে যখন হচ্ছে সিটিটা একটা বেশি কারেন্ট সেন্স করবে। সেই বেশি কারেন্টটা দেখেন এই যে প্লাঞ্জারটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের। যখন হচ্ছে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে প্লাঞ্জারটা ম্যাগনেটে পরিণত হবে। আর ম্যাগনেটে যখন পরিণত হবে এই যে দেখেন এই অ্যাশ কালারের দুইটা যে দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই নর্মালি ওপেন কন্ট্যাক্ট। এখানে যে ওপেনটা দেখতে পারতেছেন এই ওপেনটা, এই দুইটার মধ্যে গ্যাপ আছে না এখন, এটা হচ্ছে সেই নর্মালি ওপেন অবস্থায় যে আছে। সো যখন হচ্ছে আমাদের ধরেন 5 এম্পিয়ারের জন্য প্রাইমারিতে আপনাদের 100 এম্পিয়ার যাচ্ছে, তার জন্য সেকেন্ডারিতে 5 এম্পিয়ার যাচ্ছে, যার জন্য রিলেটা কাজ করবে। সো এই কারেন্টটা 5 এম্পিয়ার কারেন্টটা এই কয়েলের মধ্যে দিয়ে যায়, তখন প্লাঞ্জারটাকে ম্যাগনেটে পরিণত করে। ম্যাগনেটে পরিণত করার পরে এই কন্ট্যাক্টগুলা যেহেতু ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের, এই কন্ট্যাক্ট দুটো একটা আরেকটাকে আকর্ষণ করবে। সো ক্লোজ হয়ে যাবে না জায়গাটা। সো এই যে এইভাবে এই নর্মালি ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যায়। এবং দেখেন যে পিছনে একটা স্প্রিং দেখতে পারতেছেন না আপনারা? স্প্রিংটা কিন্তু পিছনে একে ধরে রেখে আছে, প্লাঞ্জারটাকে পিছন থেকে টেনে আছে। যখন হচ্ছে 5 এম্পিয়ার কারেন্টটা ধরেন 1 এম্পিয়ারে নেমে গেল, সিটি সেকেন্ডারিতে 5 এম্পিয়ারের জন্য সে ম্যাগনেটে পরিণত হয়েছে, ফলটা ক্লিয়ার হয়ে গেল এবং 5 এম্পিয়ার থেকে সে 1 এম্পিয়ারে নেমে আসলো। তখন কি তার মধ্যে আর ম্যাগনেটের প্রপার্টিটা থাকবে প্লাঞ্জারের মধ্যে? সে তখন নর্মাল একটা ম্যাটেরিয়ালে পরিণত হবে। সো তখন এটা স্প্রিংটা একে পিছন থেকে টান দিবে, তখন তো আর ম্যাগনেট না সে যে একে ধরে রাখবে, স্প্রিংটা পিছন থেকে টান দিবে এবং আবার নর্মালি ওপেন কন্ট্যাক্টে চলে আসবে ফলটা ক্লিয়ার হওয়ার পরে। বোঝা গেল কীভাবে কাজ করে? এবং এইখানে দেখেন যে এটার সাথে আমাদের যে আরেকটা কানেকশন এসে পাওয়ার সার্কিটে গেছে, এটাই হচ্ছে আমাদের এখান থেকে যে একটা ডিসি সোর্স হয়ে ট্রিপ কয়েলে গেছে, এটাকে এরা পুরোটা একসাথে পাওয়ার সার্কিট বোঝাচ্ছে যে এর মাধ্যমেই সার্কিটটা পাওয়ার আপ হয় এই ব্যাটারির থ্রুতে। এটা এখানে এটা বলা হয়েছে। সো একটা প্লাঞ্জার টাইপ রিলের মধ্যে আপনারা কী কী দেখতে পারতেছেন? আপনারা এখানে এটা যেহেতু মেকানিক্যাল রিলে, তার মানে এখানে ইলেকট্রিসিটির একটা ব্যাপার আছে, সেটা আপনারা সিটি সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো হওয়ার মাধ্যমে ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার ব্যাপারটা দেখতে পারতেছেন। এবং ইলেকট্রোমেকানিক্যাল রিলের আন্ডারে কি দেখতেছেন? এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলে, মানে একটা ইলেকট্রোম্যাগনেট থাকবে এবং সেটা আকর্ষণ করবে। সো এই যে প্রপার্টি দেখতেছেন ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন, এবং এই টাইপটার হচ্ছে নাম হচ্ছে প্লাঞ্জার টাইপ। এটা একটু মাথায় রাখতে হবে, প্লাঞ্জার টাইপ। আর হিঞ্জ অ্যাট্রাকশন টাইপটার ছবি অত ক্লিয়ারভাবে নাই, এটা আপনাদের চিত্র দিলে আপনারা প্লাঞ্জার টাইপ রিলেটা দেবেন। যদি এখানে 3টা কোশ্চেন আসতে পারে, আমি পরবর্তীতে হয়তো আবার বলবো যখন আপনাদের সাজেশন দেওয়া হয়, তখন আবার এগুলো বলেই দেবো, তাও একটু এখন ক্লাস হচ্ছে। দেখেন যে 1 নাম্বার হচ্ছে ইলেকট্রো মেকানিক্যাল রিলের যদি ওয়ার্কিং প্রিন্সিপাল চাই, তখনও আপনারা এই প্লাঞ্জার টাইপ রিলের ছবিটা দিয়ে ওয়ার্কিং প্রিন্সিপালটা ব্যাখ্যা করতে পারেন। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে যদি ইলেকট্রো ম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলে দিই, তখনও আপনারা এই প্লাঞ্জার টাইপটাই ব্যাখ্যা করতে পারেন। আর যদি স্পেসিফিক্যালি প্লাঞ্জার টাইপ রিলের ওয়ার্কিং প্রিন্সিপাল ব্যাখ্যা করতে বলি, তখন তো এটা দিতেই হবে আপনার। 3টার জন্য আপনাদের সেম প্লাঞ্জার টাইপটাই আপনারা পড়বেন, অন্তত ছবি এবং ব্যাখ্যাটা। কম মার্ক, সেটা মার্কের উপর ডিপেন্ড করবে। এখন দেখেন যে ছবি দিবেন, ওয়ার্কিং প্রিন্সিপাল দিবেন, 4-এর কম তো হবে না, 4 থেকে 5। হ্যাঁ, ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে ছবি থাকবে এবং 80 নেই। এখন দেখেন ওয়ার্কিং প্রিন্সিপাল
বা অপারেটিং প্রিন্সিপল। হ্যাঁ, এটা যখন আমি পড়াবো দেখেন এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, টার্মগুলোর ব্যাখ্যা দিতে হবে, সব মিলে ছবি থাকবে, ব্যাখ্যা থাকবে এবং ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে। মানে 5-এর কম হয়তো হবে না আর কি, 4-এর কম আর কি। আপনারা একটু অ্যাটেন্ডেন্সটাও একটু ফিল আপ করেন আস্তে আস্তে। হয়েছে এটা লেখা? আচ্ছা, ওকে। তাহলে আসেন এখন আমরা একটু পড়াশোনায় আসি। নিচে দেখেন তারিখ লেখা আছে, ডেট 23/8, তার বরাবর উপরে আসবেন। আচ্ছা, এরপরে দেখেন যে অপারেটিং প্রিন্সিপলে আসেন এখন। অপারেটিং প্রিন্সিপলে এটা কার অপারেটিং প্রিন্সিপল আমরা পড়তেছি? এটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল রিলের অপারেটিং প্রিন্সিপল আপনারা পড়তেছি। সো এই ইলেকট্রোমেকানিক্যাল রিলের আন্ডারে আবার এই যে দুই ধরনের রিলে, যে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটা পড়তেছি। তাহলে এই যে অপারেটিং প্রিন্সিপলটা, এটা একটা মানে কমন অপারেটিং প্রিন্সিপল। এটা কার অপারেটিং প্রিন্সিপল পড়তেছেন? এটা ইলেকট্রোমেকানিক্যাল রিলের অপারেটিং প্রিন্সিপল পড়তেছেন। সো সেই ইলেকট্রোমেকানিক্যাল রিলের কিছু বেসিক আমি জিনিস বলে দিই। এই ইলেকট্রোমেকানিক্যাল রিলেটা, এটা হচ্ছে এসিতেও কাজ করতে পারে, আবার ডিসি কারেন্টেও কাজ করতে পারে। এটা এখানে বলে দিয়েছে যে এটা হচ্ছে এসিতেও কাজ করতে পারে এবং ডিসিতেও কাজ করতে পারে। আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলের কথা বললাম আমি। আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলে, এটা হচ্ছে অনলি এসিতে কাজ করবে, কারণ ইন্ডাকশনের জন্য আপনার অলওয়েজ এসি কারেন্ট দরকার। ট্রান্সফরমার যেমন একটা ইন্ডাকটিভ ডিভাইস, সো সে যেহেতু শুধু এসি কারেন্টে কাজ করে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলেটাও একটা এসি কারেন্টে কাজ করবে। আরেকটা হচ্ছে এখানে আপনারা দেখতে পারেন যে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলেটা হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস রিলে, মানে যখন ফল্ট হবে তখনই রিলেটা কাজ করে যাবে। এই ফিচারগুলো পরেও আছে, আমি পরে আসি তারপর দেখাবো। এই প্যারাটার মধ্যে আর কি সেগুলো বলা হয়েছে যে এই দুই ধরনের রিলের কোনটার কি প্রিন্সিপল সেটা একটু দেখানো হয়েছে এটা। আর এটা হচ্ছে এই নর্মালি ওপেন কন্ট্যাক্ট এবং নর্মালি ক্লোজ কন্ট্যাক্টের সিম্বল। এরপরে আসেন যে এখানে কিছু টার্ম আছে, সেই টার্মগুলো একটু বড় প্রশ্ন হিসেবে আসবে না, যদি আসে 2-1 মার্কসের হিসেবে আসতে পারে। পিক আপ ভ্যালু, পিক আপ ভ্যালুটা হচ্ছে, পিক আপ বলতে বুঝতে পারতেছেন যে যেই কারেন্টের জন্য ব্রেকারটা ট্রিপ হয়ে যাবে সেটা হচ্ছে পিক আপ ভ্যালু। সো এই যে নর্মালি ওপেন কন্ট্যাক্ট থেকে নর্মালি যে ক্লোজ হয়ে গেল, এটা যে সিটি কারেন্টের জন্য হয় সেটা হচ্ছে পিক আপ ভ্যালু। আর রিসেট ভ্যালুটা হচ্ছে আপনার হচ্ছে ফলটা ক্লিয়ার হয়ে গেল, তখন হচ্ছে আবার নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট থেকে আবার ওপেন হয়ে গেল, যেই মিনিমাম ভ্যালুর জন্য ফলটা ক্লিয়ার হয়ে যায় সেটা হচ্ছে রিসেট ভ্যালু। এটা হচ্ছে সেই রিসেট ভ্যালু। আচ্ছা, এখন দেখেন যে এই অ্যাডজাস্টমেন্ট অফ পিক আপ ও রিসেট, এটা দেখার জন্য আবার টপিকটার মানে আগে বুঝেন যে অ্যাডজাস্টমেন্ট অফ পিক আপ ও রিসেট মানে এরা ট্রাই করতেছে যে পিক আপ ভ্যালুটা বা ব্রেকার ট্রিপ করার যে কারেন্টের ভ্যালুটা সেটাকে কন্ট্রোল করতে চেষ্টা করতেছে। সো এটার চেষ্টা দেখার জন্য আবার আপনাদের এই যে এই চিত্রটায় আসতে হবে।
ব্রেকারকে ট্রিপ করার জন্য আমাদের প্রধান এখানে কয়েলটার মধ্যে যে কারেন্টটা সেটাই কাজ করে না, সেইটাই তো আমাদের এখানে প্রধান একটা সোর্স হিসেবে কাজ করে। সো এই যে এই কারেন্টটার মানকে যদি আমরা বৃদ্ধি করতে চাই, তখন আমরা কি করব, টার্নের সংখ্যাটা একটু কী করবো, কমাবো না বাড়াবো? আমি বলতেছি এই টপিকটার নাম আমি বুঝাইলাম যে এখানে কয়েকটা আমরা টার্ম আছে, সেগুলো আমরা বুঝতেছি। এর অ্যাডজাস্টমেন্ট অফ পিক আপ অর রিসেট। পিক আপ মানেটা কী বললাম বলেন তো? পিক আপ যে বললাম, পিক আপ ভ্যালুর বা পিক আপ কারেন্টটা, এটা কী কারেন্ট? যে কারেন্টের জন্য ব্রেকারটা ট্রিপ হয়, তাই না? সহজ ভাষায় হলো সেটা। এখন আমরা সেই কারেন্টকে কন্ট্রোল করতে চাই, যে পিক আপ কারেন্টটাকে আমরা কন্ট্রোল করব। সো এই যে এই ছবি দেখে আপনারা, পিক আপ কারেন্ট তো সিটি সেকেন্ডারি কারেন্টটা, তাই না? এখানে যে কারেন্ট আসে তার মাধ্যমেই তো এইগুলো হচ্ছে। সো ধরেন যে এখানকার পিক আপ কারেন্টটা ছিল 1 অ্যাম্পিয়ার। এখন আমরা একটা ফল্ট হয়েছে, সেই ফল্টটা হচ্ছে এমন ফল্ট যেটা হচ্ছে আপনার টার্ন রেশিওটা ওদিকে প্রাইমারিতে কমে গেল, যার কারণে ফলটা এখন 50 এম্পিয়ারে হচ্ছে, যেটা 100 এম্পিয়ারে হতো। সো এখানে আমাদের এখন 1 এম্পিয়ারের জায়গায় আমাদের কমে আসবে না ফলটা, আরও 1 এম্পিয়ারের জায়গায় এখন আমরা 0.5 এম্পিয়ারে রিলেটাকে ব্রেকারটাকে কাজ করাইতে চাই। তখন আমাদের এই টার্ন সংখ্যাটা কি বাড়াতে হবে না কমাতে হবে? বাড়াতে হবে, তাই না? কারণ হচ্ছে 1 এম্পিয়ার থেকে আপনি 0.5 এম্পিয়ারে যাচ্ছে, তার মানে কারেন্টের ভ্যালুটা কমাচ্ছে। সো এখানকার টার্ন সংখ্যাটা আবার বাড়িয়ে দেবেন। উল্টাভাবে যদি আমাদের ফলটা এখন মানে সিটি সেকেন্ডারি কারেন্টটা 2 এম্পিয়ারে আমরা নিতে চাই, তখন টার্ন সংখ্যাটাকে কমাতে হবে, তাই না? এটা হচ্ছে একটা টাইপের আপনার পিক আপ কারেন্টকে আপনি কন্ট্রোল করতে পারেন। আর আরেকটা ধরন হচ্ছে, আপনারা স্প্রিং আছে এখানে মুভেবল এলিমেন্ট হিসেবে, এবং এই কন্ট্রাক্টগুলো আছে। স্প্রিংয়ের টেনশনটাকে আপনি যদি বাড়ায় দেন, একটা শক্ত স্প্রিং ব্যবহার করেন, সো সেই শক্ত স্প্রিংকে এই ম্যাগনেটটা আপনার বেশি শক্তি খরচ হবে না এই ম্যাগনেটটাকে এই স্প্রিংয়ের বিরুদ্ধে টেনে অ্যাট্রাক্ট করতে, এই মুভিং কন্ট্রাক্ট এবং ফিক্সড কন্ট্রাক্টটাকে। সো এই স্প্রিংয়ের টেনশনটার উপরও আপনি পিক আপ কারেন্টটাকে বাড়াতে কমাতে পারেন। এটা হচ্ছে এই অ্যাডজাস্টমেন্ট অফ পিক আপ অর রিসেটটা আপনারা এখানে যা আছে আমি সেটা একটু বলে দিলাম এখানে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যান্ড টাইম ডিলে রিলে। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক অ্যাট্রাকশন টাইপ রিলে, যেটা হচ্ছে আমাদের এই দুই ধরনের রিলে। সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিলে। কারেন্ট আসবে, ম্যাগনেটে পরিণত হবে, তারপর হচ্ছে আমাদের এটা টাচ করবে, একসাথে হয়ে যাবে এবং ব্রেকার ট্রিপ করে যাবে। এটার মধ্যে কোনো সময়ের টাইম ডিলে বা সময় ক্ষেপণের আমরা সুযোগ নাই। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলে, আরেক ধরনের যে রিলেটা, যেটা আমরা এখনও পড়ি নেই, সেটা হচ্ছে টাইম ডিলে রিলে। সেটা আপনি ইচ্ছামতো টাইম সেট করে দিতে পারেন, যে এই 1 সেকেন্ড পরে 5 সেকেন্ড পরে রিলেটা অপারেট করবে। সেটা আপনি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলে দিয়ে করতে পারেন। সেটা এখানে একটু বলে দিচ্ছে যে কোনটা ইনস্ট্যান্টেনিয়াস রিলে আর কোনটা টাইম ডিলে রিলে। তাহলে বলেন তো, ইনস্ট্যান্টেনিয়াস কোনটা? অ্যাট্রাকশন টাইপ রিলেটা। আর টাইম ডিলে কোনটা? ইন্ডাকশন টাইপ রিলেটা। আচ্ছা, এবার ম্যাথমেটিক্যাল টার্মে আসেন। আমি এই যে 3টা কোশ্চেন বললাম, যে একই যেহেতু একই টাইপের রিলে এগুলা, এটার মধ্যে যদি ওয়ার্কিং প্রিন্সিপাল বা অপারেটিং প্রিন্সিপাল চাই, তখন হচ্ছে আপনারা ম্যাথমেটিক্যাল টার্মগুলো দিয়ে আপনাদের ব্যাখ্যা দিতে হবে। দেখেন এখানে আপনারা যদি ছবিতে আসেন আরেকবার, এখানে ফোর্স কয়টা বলেন তো? রিলেটা যে কাজ করতেছে, নর্মালি ওপেন কন্ট্যাক্ট থেকে এখানে যে ক্লোজ কন্ট্যাক্টে আসতেছে, এখানে আগে ওপেন ছিল, নিচে নেমে আসতেছে। ফোর্স কয়টা ফোর্স কাজ করতেছে বলেন তো? 2টা ফোর্স কাজ করতেছে না? একটা হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স, যেটা হলো ম্যাগনেট হয়ে এদিকে অ্যাট্রাকশন করতেছে, আর স্প্রিংটা কি বাধা দিচ্ছে না পিছন থেকে, ধরে রাখতেছে পিছন থেকে। এটা হচ্ছে অ্যাট্রাকশন ফোর্সটাকে বাধা দেয়। এইটাই এখানে দেখেন একটা ইকুয়েশন আকারে লেখা হয়েছে, K1I²। এই যে সিটির সেকেন্ডারির যে কারেন্টটা, কয়েলের কারেন্টটা, সেটাই হচ্ছে সেই এই আই কারেন্টটা। সো এটা হলো সেই অ্যাট্রাকশন ফোর্সটা, তাই না? Ki², এটাকে হচ্ছে সেই আমাদের অ্যাট্রাকশন ফোর্সটা। আর পিছন থেকে যে স্প্রিংটা বাধা দিচ্ছে, যার কারণে স্প্রিংটা যখন ফলটা ক্লিয়ার হয়ে যায়, আমাদের তো রিলেটাকে ওপেন করে দিতে হবে, তাই না? তাহলে এইটারও তো একটা ভূমিকা আছে, তারও তো একটা ফোর্স লাগবে, সেটা হচ্ছে এই K2টা। এবং এটার একটা নাম আছে, এই ফোর্সটার নাম হচ্ছে
রেস্ট্রেনিং ফোর্স বা বাধাদানকারী ফোর্স। এটা এই আপনার হচ্ছে নামটা একটু মাথায় রাখবেন এবং এই ইকুয়েশনগুলোর একটু লিখবেন। তারপরে হচ্ছে যখন পিক আপ ভ্যালুটা কোনটা, সার্কিট ব্রেকারকে ট্রিপ করার যে কারেন্টটা, যখন ট্রিপ করতে হবে তার ঠিক আগের মুহূর্তে এই এফ এর মান কত হবে বলেন তো? অথবা যে দুই ধরনের ফোর্স দেখলেন, একটা অ্যাট্রাকশন ফোর্স, একটা রেস্ট্রেনিং ফোর্স, এই ফোর্স দুইটার মান কত হবে? যখন সার্কিট ব্রেকারটা ঠিক ট্রিপ করবে, এখনও ট্রিপ করে নাই, তার ঠিক আগ মুহূর্তে, ধরেন 5 এম্পিয়ারে ট্রিপ করে, 5 এম্পিয়ার জায়গায় 4.9 এম্পিয়ার কারেন্ট এই সিটির মধ্যে দিয়ে যাচ্ছে, 4.99 এম্পিয়ার কারেন্ট সিটির মধ্যে দিয়ে যাচ্ছে, তখন এই ফোর্সের মানটা কত বলেন তো? তখনও কি কাজ করছে? কাজ করে নাই, তাই না? তখনও তাহলে এফ এর মানটা হচ্ছে আমাদের শূন্য হবে। কারণ হচ্ছে, হ্যাঁ ঠিক বলছেন, শূন্য হবে। তার কারণ হচ্ছে তখনও সাম্যাবস্থায় আছে। এই এই প্লাঞ্জারটাও ম্যাগনেটের জন্য এদিকেও যায় নাই, স্প্রিংটাও এদিকে টানে নাই, তার মানে কি দুইটা সমান অবস্থায় আছে আমরা বলতে পারি না? ঠিক ওই মুভমেন্ট পরে আমাদের কিন্তু প্লাঞ্জারটা বাম দিকে চলে আসছে, স্প্রিংটা বাধা দিচ্ছে থাকে। সো এই মুভমেন্টটার ফোর্সটা বা বলটা জিরো হয়, যেই জিরোটা হচ্ছে আপনি এখানে বসাইছেন। জিরোর জন্য দুইটা ফোর্সের মান সমান হবে, একটা হলো আকর্ষণের ফোর্সটা, একটা হচ্ছে রেস্ট্রেইনিং ফোর্সটা সমান হবে। এই সমানটা দেখেন এখানে এটা যেহেতু K1 I স্কোয়ার ইকুয়ালস টু K2 করছে, তাহলে আপনি যে সিটি সেকেন্ডারি যে কারেন্টটা, তার সাথে আপনার দুইটা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে আকর্ষণের কনস্ট্যান্ট হচ্ছে K1 এবং আপনার রেস্ট্রেইনিং কনস্ট্যান্ট হচ্ছে K2, সেটার মান যদি আপনারা বের করতে চান তাহলে এই ফর্মুলাটা আপনারা ইউজ করবেন। আর নিচে দেখেন যে দ্য পিক আপ কারেন্ট অফ দ্য রিলে শুড জাস্ট বি গ্রেটার দেন আই, যেটা মাত্র বললাম। এই যে এই পজিশনটা, এটা কিসের জন্য? 4.99 এম্পিয়ারের জন্য, তাই না? তাহলে 5 এম্পিয়ার যদি আপনাদের ট্রিপ কারেন্ট হয়, এই পিক আপ কারেন্টটা এর চেয়ে একটু বেশি হতে হবে, সেটা এখানে বলছে। আচ্ছা আচ্ছা, এরপরে আরেকটা টার্ম আছে, রেশিও অফ রিসেট টু পিক আপ। দুইটা আপনারা টার্ম পাইছেন, একটা হচ্ছে পিক আপ আর একটা হচ্ছে রিসেট, তাই না? পিক আপ কোনটা? যে কারেন্টের জন্য ব্রেকারটা ট্রিপ হয়। আর রিসেট কোনটা? রিসেটটা হচ্ছে যে কারেন্টটা ফল্ট ক্লিয়ার হয়ে গেলে পুনরায় যে কারেন্টের জন্য ব্রেকারটা আবার আগের অবস্থায় ফিরে যায়, সেটা। সো আপনি ধরেন যে পিক আপ কারেন্টটা হচ্ছে 5 এম্পিয়ার এবং রিসেট কারেন্টটা হচ্ছে 4.5 এম্পিয়ার, তাহলে রেশিও অফ রিসেট টু পিক আপ কত হবে বলেন তো? হ্যাঁ 0.5 না, ঠিক রেশিও বলছে, রেশিও বলে ভাগ করতে হবে না, তাহলে রিসেট ভ্যালুটা কত? 4.5। হ্যাঁ আর পিক আপটা কত? 5, তাহলে 4.5 ডিভাইডেড বাই 5 হবে, তাই না? এটা একটু দেখাই, দেখেন। হ্যাঁ 4.5 হচ্ছে আমাদের রিসেট, ফল্ট ক্লিয়ার হওয়ার পরে। 5 হচ্ছে পিক আপ। সো এই যে কোনো ধরনের রেশিওর সাথে আমরা যদি 100 করি এবং পার্সেন্টেজ করি, তাহলে একটা পার্সেন্টেজ পিক আপ টু রিসেট টু পিক আপ রেশিও পাবো। এটা কত হয় বলেন তো? 4.5 দিয়ে 5কে ভাগ করলে 0.9। আচ্ছা একটু পজ করেন ভিডিওটা। ছিল স্টপ? তাহলে তো আর ক্লাস শেষ না।